ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে বিমানে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, সেই বিমানে করেই সসম্মানে তিনি আবার ফিরে আসবেন এবং ঢাকায় মোটামুটি নিশ্চিত তিনি কোথায় থাকবেন এবং তিনি ফিরে এলে সেই সিকিউর জায়গাতেই থাকবেন। শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত। কূটনৈতিক মহলের যা খবর, যেটা কানে আসছে টুকটাক, খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে, এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা। মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন, ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে। ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো হামলে পড়েছে বাংলাদেশের উপরে। ভারতের বিভিন্ন পর্যায়ের অর্থনীতিবিদ, কূটনীতিবিদরা তারা হুমকি দিচ্ছেন বাংলাদেশকে। আসলে কি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন রাইট নাও, জিএম কাদের সাহেব, আপনি বললেন কি অন্তর্বর্তী সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার পরিবর্তনে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আপনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে আপনি গ্রেপ্তার হইতে পারেন, আপনার মামলা হয়ে আছে। বিএনপি আওয়ামী লীগকে টাকা ছাড়া তার কোনো উপায় নেই। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রওয়ালারা ইতিমধ্যে বিএনপিকে রিপোর্ট পাঠাইছে বলে শুনছি, এক্সরে রিপোর্ট। মানে কোথায় ঘা হয়েছে বলে তোমরা আগে দেখো। এটা খালি আওয়ামী লীগ বিরোধিতা করো না, খালি আওয়ামী লীগ জব করো না। এখন দেখবেন বিএনপি কিন্তু খুব একটা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না। রাষ্ট্রপতি কেন জাতীয় ঈদগাহে গেলেন না? জাতীয় ঈদগাহে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতির এক প্রকার মুখ দেখা দেখি বন্ধ। নীলফামারীর জল ঢাকায় বিএনপির দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 144 ধারা কেন জারি করতে হলো প্রশাসনকে? ব্যারিস্টার সুমন জেল থেকে বের হয়ে সবাইকে ঈদ মোবারক জানাইলেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ভারত। দেশে ফিরছেন শেখ হাসিনা। তো বন্ধুরা, এমন নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তাহলে সত্যি সত্যি কি জেল থেকে বের হয়েছেন ব্যারিস্টার সুমন এবং সত্যি সত্যি কি দেশে আসতেছেন শেখ হাসিনা? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ব্যারিস্টার সুমন, শেখ হাসিনা ও ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা ব্যারিস্টার সুমনকে নিয়ে ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, তারপরে আমরা চলে যাব মূল আলোচনায়। যে আজকে যদি ব্যারিস্টার সুমন বাইরে থাকতো, ঠিকই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আপনি কি পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কি সমালোচনা যে করছেন পারবেন ওইসব মানুষের দায়িত্ব নিতে? ব্যারিস্টার সুমন কিন্তু আগে কথা বলছে বেশি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলা এমপি মন্ত্রী বড় বড় রাগবলদের বিরুদ্ধে উনি কথা বলছে, কিন্তু যখনই তত্ত্বাবধায়ক সরকার আসলো, ডক্টর ইউনূস সরকার আসলো, তখন আর উনি কথা বলতে পারেন না, কারণ ওনার জবান বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে 5 মাস যাবৎ ব্যারিস্টার সুমনকে জেলে আটকে রেখে সব থেকে বেশি যাদের বঞ্চিত করা হয়েছে তারা হলো ওনার এলাকার কিছু ছিন্নমূল গরিব অসহায় দুস্থ মানুষ। এই যে আর 2-3 দিন পরে ঈদকে সামনে রেখে প্রতি বছর উনি অসহায় গরিব দুস্থ মানুষদের বিভিন্ন ঈদ সামগ্রী দিতে, যাতে করে তাদের ঈদটা আরো আনন্দিত হয়, আরো হাসি খুশি হয়। রমজান আসলে উনি ইফতার সামগ্রী বিতরণ করতেন বা এইসব গরিব মানুষদেরকে উনি পাশে দাঁড়াইতেন। এই যে যারা ফেসবুকে বলতেছেন ব্যারিস্টার সুমন দালাল, ব্যারিস্টার সুমন এই, ব্যারিস্টার সুমন সেই, তারা কি পারবেন এইসব মানুষের দায়িত্ব নিতে? তারা কি পারবেন ব্যারিস্টার সুমন যাদের মুখে হাসি ফুটাইতেন ঈদকে সামনে রেখে, আপনারা কি দায়িত্ব নিয়ে পারবেন তাদেরকে এইবার দায়িত্ব নিতে? কারণ উনি তো জেলো। ওনার বিরুদ্ধে তো খুব সে ফেসবুকে লেখছেন, খুব কথা বলছেন, দালাল বলছেন, মুখি দিয়ে যা আসে তাই বলছেন। আপনি কি আজ পর্যন্ত ব্যারিস্টার সুমন একটা দুর্নীতি দেখাইতে পারবেন? এই যে দালাল বলছেন, ব্যারিস্টার সুমন কারো টাকা মারছে, কারো টাকা চুরি করছে, কোন দুর্নীতি করছে? বরংস বাংলাদেশে যত বড় দুর্নীতিবাজ ছিল তাদের গুম হারাম করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের বড় বড় আমলা মন্ত্রীদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করছেন, জিহাদ ঘোষণা করছেন। তারপর আপনারা তাকে ফেসবুকে দালাল বলেন, যা ইচ্ছা তাই বলেন। এই যে একটা ওনার ফুটবল একাডেমি, এই ফুটবল একাডেমির অনেক ছেলে
উনার কারণে চলতো, উনার মাধ্যমে চলতো। উনি তাদের দায়িত্ব নিছিলেন, তাদেরকে স্বাবলম্বী করার দায়িত্ব নিছিলেন এবং তাদেরকে উনি বিভিন্নভাবে সহযোগিতা করতেন। এখন কি পারবেন আপনারা ওই ছেলেগুলার দায়িত্ব নিতে? তা তো পারবেন না। পারবেন সেটা হচ্ছে ফেসবুকে সস্তা সমালোচনা আর আইসে বাজে বাজে কমেন্ট। তাই আমি বলবো, ব্যারিস্টার সুমন আজকে যদি জেলের বাইরে থাকতেন, অন্তত চুনারঘাট মাধবপুরের যত অসহায় মানুষ আছিল, যত দুস্থ প্রতিবন্ধী একদম নিম্ন শ্রেণীর মানুষ, তাদের মুখে হয়তো ঈদের আগে উনি ঠিকই হাসি ফুটাইতেন। কিন্তু আজকে উনি জেলে বিনা দোষে। ওনার অপরাধ একটাই, উনি আওয়ামী লীগের সমর্থন করেন বা আওয়ামী লীগের পক্ষে 2 সাইড কথা বলতেন। এখন 2 সাইড কথা বলেই যদি জেল খাটা লাগে, তাহলে তো আপনি কিসের স্বাধীন করছেন দেশ? আপনারা বললেন যে দেশে এখন সবাই কথা বলতে পারবে, সবার বাক স্বাধীনতা আছে। এখন সবাই যদি কথা বলতে গিয়ে যদি তার অপরাধ হিসেবে গণ্য হয়, তাহলে তো আগেই মানুষ ভালো ছিল, আগেই তো অনেকে কথা বলতো, উনি কথা বলতে পারতেন। ব্যারিস্টার সুমন কিন্তু আগে কথা বলছে বেশি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলা এমপি মন্ত্রী বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে উনি কথা বলছে, কিন্তু যখনই তত্ত্বাবধায়ক সরকার আসলো, ডক্টর ইউনূস সরকার আসলো, তখন আর উনি কথা বলতে পারেন না, কারণ ওনার জবান বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি ভাববো যে আগেই ভালো ছিলাম? তাই বলবো ভাই, ফেসবুকে সমালোচনা করা খুবই সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। ব্যারিস্টার সুমনকে জেলে থাকার কথা না, উনি কি দোষ করছে? আজকে উনার এলাকার মানুষ উনার জন্য হাহাকার করতেছে যে আজকে যদি ব্যারিস্টার সুমন বাইরে থাকতো, ঠিকই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আপনি কি পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কি সমালোচনা যে করছেন পারবেন ওইসব মানুষের দায়িত্ব নিতে? যদি দায়িত্ব নিতে পারেন তবে সমালোচনা করেন, আর যদি দায়িত্ব না নিতে পারেন তাহলে ফাও ফেসবুকে আসা ভালো মানুষের বিরুদ্ধে কথা বলবেন না, ভালো মানুষের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরিণতিটা কি হতে পারে, কি ঘটবে ইউনূস সরকারের ভাগ্যে, তা নিয়ে নানান ধরনের কল্পনা এরই মধ্যে শুরু হয়েছে। মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হয়েছে। অনেকে ফোরকাস্টিং করছেন, কেউ প্রত্যক্ষভাবে, কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষভাবে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে এসে বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকেও সরাসরি মন্তব্য করা হচ্ছে কি ঘটতে পারে ইউনূস সরকারের ভাগ্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সাবেক মন্ত্রী, তিনি মোটামুটি সতর্ক করে দিয়ে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যাতে অসম্মানজনকভাবে বিদায় নিতে না হয়, তার জন্য তারা বোঝাবে এখন। এবং এই কথাটি তিনি কাদেরকে বলেছেন? আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন। কোন পর্যায়ে বলেছেন? যখন যে মুহূর্তে ডক্টর মঈন খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন সেটা একটু বলিনি। তিনি বলছেন যে এ বছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচন ডিসেম্বরে পর গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, জটিল হয়ে উঠবে, বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। এর অর্থ কিছু অস্থিরতা তৈরি হতে পারে। সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো গত কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি মন্তব্য করলেন যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। তিনি সবসময় সম্ভাবনার কথা বলছেন, যদি এর আগে মাঝে একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে। আবার তিনি ঘুরিয়ে জুন পর্যন্ত টেনে নিয়ে আসলেন। এই যে নানান ধরনের ধোঁয়াশা, সেই জায়গা থেকে ডক্টর মঈন খানের এই বক্তব্য খুবই সময়োচিত। ডক্টর মঈন খান পুরখাওয়া রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি হুটহাট কোনো মন্তব্য করেন না, আমি তাকে যতটুকু ব্যক্তিগতভাবে চিনি। আর আমাদের মতো সাধারণ মানুষরা এটুকু আশঙ্কা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়টা সম্ভবত সম্মানজনক হবে না। এ কথাও তো বলা হচ্ছে নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, সেটি যখনই হোক না কেন, ডিসেম্বরে হোক বা আগামী বছর জুনে হোক, ডক্টর ইউনূস সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কি না সেটি নিয়েও নানান ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, সন্দেহের সৃষ্টি হয়েছে। তখন
যেভাবে খেলাগুলো চলছে, নানানভাবে বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখনও পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ তৈরি হয়নি, রোডম্যাপ আমাদের সামনে প্রকাশ করা হয়নি এবং বিশেষ একটি রাজনৈতিক দলের জন্ম দেওয়া এবং সেগুলোকে নার্সিং করা, সেটি মোটামুটি ফুলে ফেপে পরিপুষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না, এটি তো এখন ওপেন সিক্রেট। সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে পারসেপশনগুলো তৈরি হচ্ছে অমূলক কিছু নয়। তবে পাশাপাশি একটি কথা একটু বলে নেওয়া ভালো, এই যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে গেলেন ডক্টর মঈন খান, এখন সেখানে অবস্থান করছেন, এটিও নিশ্চয়ই সমীচীন নয় কারো কাছে, আমাদের কারো কাছে। আমরা এগুলোকে আসলে মেনে নিতে পারি না। যতই বলুন যে না নির্বাচন হওয়ার জন্য বা উপায় না দেখে বিদেশের দ্বারস্থ হতে হয়, কিন্তু আমরা তো সেখান থেকে বের হতে পারছি না। এর জন্য দায়ী কারা বা কে, এগুলো আমরা বুঝি। যে যায় লঙ্কা সে হয় রাবণ, যে দলে ক্ষমতা থাকুক, আর এখন তো কোনো দল নয়, একটা অনির্বাচিত কিছু প্রতিনিধি একটা অনির্বাচিত সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন, তারা যে খেলাগুলো খেলছেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, মনে হচ্ছে ঝানু রাজনীতিবিদ, তাদের প্রত্যেকেরই একটি রাজনৈতিক দল রয়েছে, তারা সবাই মিলে এই সরকার গঠন করেছে। সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ বলতে পারেন হ্যাঁ ঠিক আছে, কী করবে, মার্কিন কর্মকর্তাদের কাছে বলবে না তো কী করবে। এবং মার্কিন বা যুক্তরাষ্ট্রের একটি খেলা যে এই নির্বাচনে থাকবে এটি স্পষ্ট করে বলা যায়। এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি অনেক বিজ্ঞজন, তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না গণ অভ্যুত্থানে, কিন্তু সবসময় আমার কাছে মনে হয়েছে যুক্তরাষ্ট্র একটা প্লট নির্মাণ করেছে, সেইগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে। আমরা এই যে যুক্তরাষ্ট্রকে খেলার সুযোগ করে দিই, চীনকে খেলার সুযোগ করে দিই, ভারতকে খেলার সুযোগ করে দিই, এর দায় তাদের নয়, তারা তাদের প্রয়োজনে খেলবেই, তাদের জন্য বাংলাদেশ উর্বর ভূমি হয়ে উঠেছে, কিন্তু সুযোগটা তো আমরা করে দিচ্ছি। এবং একই সঙ্গে একটি প্রশ্ন এখন অনেকের মুখে, আমার কাছে তো রয়েছেই, একটা বিশাল একটি রহস্য, এই সরকারের শক্তিটি আসলে কে বা কারা? চীন, পাকিস্তান, ভারতের তো আওয়ামী লীগের পক্ষে খেলবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এই সরকারের পিছনে কে? সিআইএ, যুক্তরাষ্ট্রের অথবা ডিপ স্টেট নিয়ে যারা খেলা করে, তাদের কোনো একটি বিশেষ শক্তি এই সরকারকে টিকিয়ে রেখেছে বা মদত দিচ্ছে? নানান ধরনের প্রশ্ন আমাদের মনে আছে, কিন্তু এক্স্যাক্ট আসলে এখনও পর্যন্ত কেউ বলতে পারছে না যে এই সরকারের শক্তিটি আসলে কি বা কারা। কিছু ছাত্র সমন্বয়ক, এটা হতে পারে না, কিছু ছাত্র সমন্বয়ক যে পুরো সরকারকে চালিয়ে নিচ্ছে, এটিও হতে পারে না। এবং সেনাবাহিনী আসলে কি করতে চায়, সেনাবাহিনী কী করতে চায়, সেনাপ্রধানের বিভিন্ন ধরনের বক্তব্য উঠে এসেছে এবং তিনি যে কোনো মূল্যে মানে যে কোনো পরিস্থিতি এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চান, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য অনেক আগে থেকে তিনি বলে আসছেন, এখনও পর্যন্ত বলছেন। তবে সরকারের যে খেলাগুলো আমরা দেখছি, যেমন সরকারের ধর্ম উপদেষ্টা তিনি মন্তব্য করেছিলেন কিছুদিন আগে যে আওয়ামী লীগের যে ম্যান্ডেট ছিল, ম্যান্ডেট মানে যে মেয়াদ নিয়ে সরকার গঠন করেছিল 7 জানুয়ারি নির্বাচনে, এখনও 4 বছর বাকি, সেই 4 বছর পূর্ণ করতে চায় সরকার। আবার নতুন করে সার্জিস আলমদের মতো ব্যক্তি এবং যারা আটলান্টিকের ওপারে বসে নানান ধরনের ফু দিচ্ছে, তাদের ফুয়ে নানান কিছু হয়ে যাচ্ছে ফুৎকারে, তাদের কারোর মধ্য থেকে এই কথাও এই মুহূর্তে ছড়ানো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন স্টেটসম্যানকে নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চায়। এই কথাগুলো আমি আগেও বলেছি, এগুলো তারা বলছে না, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে, বিশেষ একটি গোষ্ঠী বলাচ্ছে, মানুষের মধ্যে আস্তে আস্তে ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, মানুষের সহ্য শক্তির মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। স্পষ্ট করে বলি, একেবারে স্পষ্ট, যদি তেমনটি ঘটে তাতে ডক্টর মঈন খান যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে তার গদি ছাড়তে হবে অথবা গদি ছাড়ার সময় তিনি পাবেন কিনা, এটুকু নিঃসন্দেহে বলা যায় যে আন্দোলন কিভাবে কোত্থেকে দানা বেঁধে ওঠে কেউ কল্পনাও করতে পারে না। আমি সবসময় একটা কথা বলি, ঠিক এই যে কোটা বিরোধী আন্দোলন, এর মাধ্যমে যে শেখ হাসিনা সরকারের এরকম করুণ পরিণতি ঘটবে, এর পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র ছিল, এটা আমরা স্বীকার করি, কিন্তু হয়েছে তো, দানা বেঁধে উঠেছে তো। সরকার প্রথম থেকে বুঝতে পারেনি, আওয়ামী লীগ সরকার। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি মনে করে যে তারা তাদের ইচ্ছে খেয়াল খুশির মতন এটিকে লেন্দি করবে, প্রলম্বিত করবে, সরকারের থেকে যাওয়ার একটি চেষ্টা করবে নির্বাচন না দিয়ে, ভয়ঙ্কর পরিণত হবে। আমরা হয়তো এখনও তা বুঝতে পারছি না। যেমন শেখ হাসিনা সরকারের পতন আগে আমরা বলেছিলাম যে করুণ পরিণতি ঘটবে, কিন্তু সেই করুণের আকৃতিটা কি আমরা কেউ ধারণা করতে পারিনি। ঠিক
ডক্টর মোহাম্মদ ইউনূস তার চেয়ে ভয়ঙ্কর কোনো পরিণতি বরণ করে নেওয়ার অপেক্ষায় আছেন কিনা সেটি দেখতে আমাদের 16 বছর ওয়েট করতে হবে না, অল্প কিছুদিনের মধ্যেই রীতিমতো অসাধ্য সাধন করলেন মোহাম্মদ ইউনূস। মানে ভারতকে উস্কানি দিতে গিয়ে তিনি যে নিজেকে সমুদ্রের রাজা হিসাবে উপস্থাপন করেছেন, এই বিষয়টা প্রথম কথা তো বুমেরাং হয়ে গিয়েছে নিজেদের দিকেই, এবং আর একটা বিষয় ভারতের দিক থেকে তিনি একেবারে অসাধ্য সাধন করেছে একটি। কেন বলছি অসাধ্য সাধন? কারণ ওনার এই একটা বক্তব্যে যে আমরাই সমুদ্রের রাজা, এই একটা বক্তব্যে এখন এই ইস্যু নিয়ে বাম, রাম, কংগ্রেস, বিজেপি সব একজোট হয়ে গিয়েছে। পুরো বিষয়টা বুমেরাং হয়ে নিজেদের দিকেই ঘুরে গিয়েছে পুরো খেলাটা। এখন এই বিষয়ে বিস্তারিত সমস্ত মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই যে 5ই আগস্ট পরবর্তী সময় থেকে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমি অনেক সমালোচনামূলক কথাবার্তা বলেছি, অনেক বিষয় তুলে ধরেছি, অনেক কটাক্ষ করেছি, কিন্তু আজ এই ইস্যুতে আমরা সমুদ্রের গার্ডিয়ান, আমরা সমুদ্রের রক্ষক, মোহাম্মদ ইউনূসের এই ইস্যুতে আমি সত্যিই তাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ ওনার এই একটা বক্তব্যে পুরো ভারত, সেটা ক্ষমতাসীন দল হোক কিংবা বিরোধী দল কিংবা আম জনতা, প্রত্যেকেই আজ একজোট হয়ে গিয়েছে। তো সেই জন্যই ধন্যবাদ তো মোহাম্মদ ইউনূসকে দিতেই হবে যে তিনি এত বড় একটা কাজ করেছে যে, এবং আগামী সময়ে নির্বাচন এগিয়ে আসছে, এই নির্বাচনের সময় ক্ষমতাসীন বিজেপি দলকে সবাইকে একত্রিত করার জন্য কতই না কাঠখড় পোড়াতে হতো, কিন্তু মোদি সাহেবের সেই কাজটাকে মোহাম্মদ ইউনূস একটা বক্তব্যের মাধ্যমে সেরে দিয়েছে। তো ধন্যবাদ না জানিয়ে কোথায় যাই। সুতরাং এখন কালকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে মোহাম্মদ ইউনূস এটা কেন করতে চাইছে, এটা করাতে কি কি লক্ষণ দেখা দিচ্ছে এখন ভারত সরকারের দিক থেকে, এবং ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের অ্যাকশন নেওয়ার বিষয়ে কি হতে পারে, বিস্তারিত আমরা আলোচনা করেছি। কিন্তু কালকের ভিডিওতে একটা বিষয় বাকি থেকে গিয়েছিল, আপনাদেরকে যে বলেছিলাম তীব্র এখন সমালোচনা হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে ভারতের মধ্যে বাংলাদেশের এই বক্তব্যকে নিয়ে। কারণ ভারতের যে সভারেনিটি, সেই সভারেনিটিতে খোঁচা দিয়েছে দুদিনের এই তত্ত্বাবধায়ক সরকার, 85 বছরের একজন বৃদ্ধা মোদি সাহেবকে এইভাবে ঠিক খোঁচাটা দিয়েছে। সেই জন্যই এত জল্পনা কল্পনা, তীব্র সমালোচনা শুরু হয়েছে। কিন্তু কারা এই সমালোচনাগুলো করছে, কেমন পর্যায়ের ব্যক্তিরা কি কি কথা বলছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরিনি। তাই আজ সকাল সকাল এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। ঠিক কোন কোন লেভেলের মানুষ কি কি বক্তব্য দিয়েছে সেগুলোই স্পষ্ট করে আপনাদেরকে একটু দেখাতে, যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন যে আমরা যেটা বলছি যে মোহাম্মদ ইউনূসের এই সামান্য একটা বক্তব্য, যেটা তাদের কাছে লাগছে যে সামান্য একটা বক্তব্য, সেই সামান্য বক্তব্যটাই ভারতের মধ্যে এখন কীরকম বাংলাদেশকে নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আসুন এক এক করে আমি সমস্ত বিশেষ ব্যক্তিত্বদের দেওয়া বয়ানগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে পুরো বিষয়টা আপনাদের বোধগম্য হয়। এখন ইউনূসের মন্তব্যের এই পরিপ্রেক্ষিতে সরকার ও বিরোধী দলগুলো প্রায় প্রত্যেকেই একত্রিত হয়ে গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে সকলেই বার্তা দিচ্ছে, তারা অনুরোধ করছে বাংলাদেশের এই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের কড়া জবাব দেওয়া হোক দিল্লি থেকে। এবং এই কড়া জবাবটি আমি এখানে বলে দিতে চাই যে ওই কূটনৈতিক মহল থেকে বয়ানবাজি এরকম কোনো জবাবের কথা তারা বলছে না। কড়া জবাব মিন্স একটা ওই আমরা যেটা ভাবছি ওরকম কোনো একটা জবাব। কারণ বয়ানবাজি এই পর্যন্ত অনেক হয়েছে, আর কেউ বয়ানবাজি শুনতে চাইছে না। এখন বাংলাদেশই হলো সমুদ্রপথের রাজা, তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেস থেকে বিজেপি প্রত্যেকটি দলের থেকেই আসছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যকে আপত্তিকর বলে বর্ণনা করেছেন। অন্যদিকে কংগ্রেসের পবন খেরা ঢাকার এই পদক্ষেপকে উত্তর পূর্বাঞ্চলের জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন এবং কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বুঝতে পারছেন, মানে বিরোধী দল কংগ্রেস এতদিন বিজেপির যেসব কার্যক্রম রয়েছে, নীতি রয়েছে, সেগুলো নিয়ে প্রশ্ন তুলত, কিন্তু আজ কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে তারা প্রশ্ন তুলছে। সুতরাং এখন তো বিজেপি সরকারকে কিছু অ্যাকশন নিতেই হবে, তাই না? কারণ বিরোধী দল
ওই ইস্যুটাকে নিয়েই ক্ষমতাসীন দলের সামনে নানা রকম প্রশ্ন তুলছে। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনূসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং বলছেন উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করার জন্য আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা অপরিহার্য হয়ে উঠেছে এখন, তিনি বলতে চাইছেন। এবার এই বক্তব্যের আরেক কাঠি ওপরে গিয়ে এই ত্রিপুরার আরেকটি দলের নেতা প্রদ্যোৎ মাণিক্য তিনি বলছেন যে এই সব উদ্ভাবনী এবং চ্যালেঞ্জিং ইঞ্জিনিয়ারিংয়ের যেসব কাজের কথা বলা হচ্ছে এসবের দরকার নেই, কোটি কোটি টাকা ব্যয় করার দরকার নেই এইসব কাজ করে। এর পরিবর্তে আমাদের বাংলাদেশকে ভেঙে সমুদ্রে আমাদের নিজেদের প্রবেশ অধিকার থাকা উচিত। মানে ত্রিপুরার আসামের মুখ্যমন্ত্রী যে বলেছে আমাদের আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক গড়তে হবে, ত্রিপুরার নেতা বলছে এসব ইঞ্জিনিয়ারিং করে টাকা খরচ করার দরকার নেই, কোটি কোটি টাকা আমরা এসব কেন করে খরচ করতে যাব, আমরা সোজা বাংলাদেশের ওই রংপুরের যে সাইটটা আছে ওখান থেকে একটা কাট লাগাই, কাট লাগিয়ে আর চট্টগ্রামের এখান থেকে একটা কাট লাগাই, এই দুটো কাট লাগিয়ে আমাদের যে সমুদ্র পথের যোগাযোগ দরকার সেগুলো আমরা তৈরি করে নিই, এত তামঝাম করতে যাব কেন, এমনটাই ত্রিপুরের নেতা বলছে। সেই সাথে তিনি আরও বলছে যে ভারতের কাছে এখন সময় এসেছে চট্টগ্রাম শাসনকারী আদিবাসীদের সমর্থন করে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করে নেওয়ার, যাতে আমরা আর অকৃতজ্ঞ শাসনের উপরে নির্ভরশীল না থাকি। ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে বন্দরটি ছেড়ে দেওয়া, যদিও পাহাড়িরা ভারতীয় ইউনিয়নের অংশ হতে চেয়েছিল। তিনি বলছেন ইউনূস হয়তো নিজেকে সমুদ্রের অভিভাবক মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় 85 বছর বয়সের একজন স্থবির নেতা। ভুলে গেলে চলবে না যে ত্রিপুরা, তিনি যে বন্দরের কথা বলছেন, মানে ইউনূস যে বন্দরের কথা বলছেন সেটা থেকে ত্রিপুরা মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সর্বদা আদিবাসী উপজাতিরা বাস করত, যারা 1947 সাল থেকে সর্বদা ভারতের অংশ হতে চেয়েছিল। লক্ষ লক্ষ ত্রিপুরা, গোড়া, খাসি এবং চাকমা জনগোষ্ঠী বাংলাদেশে তাদের ঐতিহ্যবাহী ভূমিতে ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করছে। এটি আমাদের জাতীয় স্বার্থ এবং তাদের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত, এমনটাই মন্তব্য করছে ত্রিপুরার এক নেতা। এদিকে কংগ্রেসের সিনিয়র নেতা পবন খেরা মন্তব্য করেছেন আমাদের বিদেশ নীতি এতটাই শোচনীয় যে দেশটির সৃষ্টিতে আমরা মুখ্য ভূমিকা পালন করেছি সেই দেশটি এখন আমাদেরই ঘিরে ফেলার চেষ্টা করছে। তাই তিনি কেন্দ্রীয় সরকারের কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়ে একটা জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী মোদির অর্থনীতি উপদেষ্টা পরিষদের সদস্য, মানে ডাইরেক্ট মোদির লোক, বলছে যে মিস্টার ইউনূস উত্তর পূর্বের কথা উল্লেখ করেছেন যে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত, কিন্তু 7টি ভারতীয় রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য ঠিক কী, তিনি ঠিক কী বোঝাতে চাইছেন, এমনটাই বলছেন মোদির ডান সাইটের একটা লোক। অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই কমিশনার তিনি ইউনূসের বক্তব্যের নিন্দা করেছেন এবং বলেছেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অত্যন্ত মর্মান্তিক বক্তব্য দেওয়া হয়েছে, এই ধরনের বক্তব্য দেওয়ার তার কোনো অধিকার নেই। অন্যদিকে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি ইউনূসের তীব্র নিন্দা করে বলছেন যে ভারত সম্পর্কে বেপরোয়া মন্তব্য করার বিরুদ্ধে ইউনূসকে সতর্ক করেছেন তিনি। এছাড়াও তিনি বলছেন যে এই ধরনের মন্তব্য কেবল অজ্ঞতাপ্রসূত নয়, বরং এর পরিণতিও ভয়াবহ ডেকে আনবে। এছাড়াও আর এক নেতা বলছে যে ইউনূসের বক্তব্য শিশুসুলভ বক্তব্য আখ্যায়িত করেছে তিনি বলছে যে ত্রিপুরার বিরোধী দলীয় নেতা এবং বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তিনি আর এক কথা বলছে, তিনি বলছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্রে প্রবেশের বিষয়টি কিছু নিয়মকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়, শুধুমাত্র তার মানে ইউনূসের সিদ্ধান্তে তা চালনা হয় না। এছাড়া এই আবহে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির মুখপাত্র তিনি বলছেন যে ভারত সরকার নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে এবং এখনও সেটা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত আছে।
এদিকে ইউনূসের এই মন্তব্যের সরাসরি উত্তর পূর্বকে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সবাই মনে করছে। ভারত সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এই লোকেরা আমাদের বারবার হুমকি দিতে থাকবে। আমরা বাংলাদেশকে ভেঙে ফেলতে পারি এবং সমুদ্র পর্যন্ত নিজস্ব পথ তৈরি করতে পারি। ত্রিপুরার আর এক নেতা এমনটাই বক্তব্য দিয়েছে। সুতরাং এখনো পর্যন্ত আপনারা 6-7টা বিশেষ মানুষের বক্তব্য শুনলেন এবং তাদের যে মন্তব্য সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে ভাঙা সেটা অনেক বড় বিষয় হচ্ছে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, তারা সকলেই আহ্বান করছে যে কেন্দ্রীয় সরকার যেন এবার একটা তীব্র জবাব দেয় বাংলাদেশের এই তথাকথিত মোহাম্মদ ইউনূসকে। সুতরাং এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে ইউনূস সাহেবের এই একটা খোঁচা দেওয়াতে পুরো ভারতের সমস্ত বিরোধী দল বা ক্ষমতাসীন দল প্রায় সকলেই একমত হয়ে গিয়েছে, একজোট হয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে। এবং ইউনূস সাহেব এই খোঁচাটা কেন দিয়েছে সেটা আমরা কালকের ভিডিওতে স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু ইউনূস সাহেবের এই খোঁচাতে বিষয়টা ঠিক এরকম হয়ে যাবে সেটা হয়তো তিনি ভাবতে পারেনি। তিনি হয়তো অন্য আর এক পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনা প্রবাহিত হয়নি, ঘটনা সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে। এখন দেখার বিষয় ইউনূস সাহেবের প্রেস সচিব থেকে এর কি প্রতিক্রিয়া আসে। কেননা আমেরিকা হোক বা ভারত হোক, যে যেখান থেকেই আজ পর্যন্ত বাংলাদেশের সরকারের কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন তুলেছে, কোনো মন্তব্য তুলেছে, 24 ঘন্টা হতে পারেনি সঙ্গে সঙ্গে ওনার প্রেস সচিবের তরফ থেকে একটা প্রতিক্রিয়া এসেছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঘটনা প্রায় 24 ঘন্টা পার হয়ে এই 30 ঘন্টার দিকে এগোতে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কোনো মন্তব্য কিন্তু আসেনি যে ভারত এরকমভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভিডিও ক্লিপকে কেন্দ্র করে এইভাবে ভারতের সমস্ত রাজনৈতিক দল নেতা মন্ত্রীরা এরকম মন্তব্য দিচ্ছে। এই বিষয়ে কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের তরফ থেকে একটাও কোনো কথা বাইরে আসেনি, একবারের জন্য মুখ খোলা হয়নি। তাই আমরা অপেক্ষা করব এখনও আরও 24 ঘন্টা যে দেখা যাক মোহাম্মদ ইউনূস এই বিষয়ে তার প্রেস সচিবের মারফত কি জবাব দেয়। জবাব তো একটা আসবে, আসা উচিত, এবং আমরা অপেক্ষা করছি যে মোহাম্মদ ইউনূস এই বিষয়টাকে কিভাবে কাউন্টার করে। যদি মোহাম্মদ ইউনূসের তরফ থেকে কোনো বক্তব্য না আসে তাহলে আমরা ধরেই নিতে পারি যে মোহাম্মদ ইউনূস ফেঁসে তো গেছে বোঝা যাচ্ছে, কিন্তু ফেঁসে যাওয়ার পর তিনি এখন ঠিক পথ খুঁজে পাচ্ছেন না। এটাই হবে আমাদের বোধগম্য হওয়ার মতো একটা বিষয়। তো দর্শক, এখন শেষ করার আগে আপনাদের মন্তব্য জানতে চাই যে এই বিষয়ে আপনারা কি বলতে চান। মোহাম্মদ ইউনূস নিজেই নিজের কাজে বুমেরাং হয়ে গিয়েছে, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। ঈদ মাত্র শেষ হলো, বা ঈদের নামাজ এখনো আসলে শেষ হয় নাই, তবে বিএনপি তাদের যেই বক্তব্য ছিল যে ঈদের পরই তারা কঠিন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, আর এই কর্মসূচি যদি ঘোষিত হয়ে যায় বা পালন হয়, যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে। কেন বাধাইতে পারে বোঝাই, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম হতো। এই বক্তব্য থেকে অনেকের মনেই প্রশ্ন যে এই অস্ত্রশস্ত্র এদের কাছে কোথায় আছে। আমরা কেন এই কথাটা বললাম, এবার আসেন। গতকালকে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপিকে। দেখছেন তো গতকালকের আন্দোলনের তার স্টেটাসটা। অপরদিকে বিএনপি বলছে বাপ ডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবে। তো প্রত্যেকের যে ভাষা, প্রত্যেকের যে প্রস্তুতি, প্রত্যেকের যে অবস্থান, এই টোটাল জিনিসটা যদি রিয়েলিটিতে চলে আসে তাহলে সংঘর্ষ তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি সরকারের মধ্যে, পাশাপাশি বিএনপির সাথে। আর মাঠের শক্তিতে বিএনপি এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী। যদি প্রশাসন ছাড়া জাতীয় নাগরিক পার্টি মাঠে নামে, বিভিন্ন জায়গায় এরা ব্যাপক মার খাবে। আর এরপরে যদি প্রশাসন আবার অ্যাকশনে যায়, গ্রেপ্তার হবে, আতঙ্ক তৈরি হবে। আসলে দেশের পরিস্থিতি কোথায় যাবে? ঈদ যেতে না যেতেই, এখনো যায় নাই,
বাট বিএনপি অন অ্যাকশন। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান অনেকটা ধোঁয়াশাপূর্ণ বলেই মনে করছেন বিএনপি, যে ডক্টর ইউনূস সরকার, তিনি বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি তার কথাতে কোনো কিছু ক্লিয়ার করেন না। তিনি এখন বলেন ডিসেম্বর, তখন বলেন মার্চ, তখন বলেন জুন। এই যে বক্তব্যগুলি আসতেছে, এগুলোতে বিএনপি আসলে বিচলিত। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছে, অথবা পিনাকির পরামর্শ যেটা, যে জাতীয় সরকার গঠিত হয়ে তিনি প্রধান উপদেষ্টা থাকবেন, তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা থাকবেন, এগুলোতে বিএনপির মনে স্বাভাবিকভাবে সন্দেহের জায়গায় তৈরি হওয়াটার কোনো ভুল নাই। আর সেখান থেকে বিএনপি হার্ডল্যান্ডে যাচ্ছে। বিএনপি বলছে বেগম খালেদা জিয়ার যিনি একজন উপদেষ্টা আছেন এবং জাতীয় নাগরিক পার্টির খুবই সমালোচক বা এই মুহূর্তে চক্ষুশূল হিসেবে আছেন আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বলছেন যদি জীবিত থাকে, মানে তিনি যদি জীবিত থাকেন, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়ে যাওয়া লাগবে। গতকালকে তার নিজস্ব এরিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দবাজারে ঈদ পরবর্তী পথসভায় তিনি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে বাপ ডাইকা দেওয়ান লাগবো, বাপ ডাইকা আমাকে গুলি করে মারবেন, আমার আল্লাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না, 500 গুলিও আমার বুকে লাগতে না পারে, আমার আল্লাহ আছে, আমি সত্যি কথা বলবই। এরপর তিনি এটাও বলছেন আমি ভোট চাই না, যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না, মানে জামাত ইসলাম সম্পর্কে তিনি বলছেন। কথাটা খুব ক্লিয়ার, আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে, যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়া করাতে চায়। তারপর এখানে নির্বাচন প্রসঙ্গে যেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দুই দলের মধ্যে অথবা সরকারের সাথে, এগুলো সম্পর্কে বিএনপি ক্লিয়ারেন্স চায়। আপনি ছাত্র দলের নেতাদের বক্তব্য শোনেন, বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্য শোনেন, প্রত্যেকেরই কিন্তু ঈদের পরবর্তী রাজপথে নামার যে বক্তব্য অথবা প্রস্তুতি, সেটা কিন্তু দৃশ্যমান। আর এরকম পরিস্থিতি হতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন খেলায় আটকে গেছেন, মার্কিন গণমাধ্যমগুলোর নানান প্রতিবেদন, পাশাপাশি দেশের ভেতরে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আলেমরা মাঠে নামবে, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে, এগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় ধরনের একটা ঝামেলা তৈরি করবে। কোন পথে যাচ্ছে সময় বলে দেবে। ভালো থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে, ব্যারিস্টার সুমন নাকি জেল থেকে মুক্তি পেয়েছেন, এটা একটা গুজব এবং ফেক। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না। আর দেশে আসতেছেন শেখ হাসিনা, এটাও সম্ভবত আমরা সঠিক ক্লিয়ার না, মনে হয় এগুলো একটা গুজব ছড়াচ্ছে অনেকেই। তো বন্ধুরা, ফুল ভিডিওটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে কেউ আজকের ভিডিওটি নিয়ে বাজে মন্তব্য করবেন না। যারা যারা আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে বা অবশ্যই যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।